খেয়ে গিয়েছিল। ওর নাম আসাদ। আসাদের ছেলে এবার কুয়েত থেকে পড়াশোনা শেষ করে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ঢুকেছে। আসাদ ওর ছেলের জন্য শৃঙ্গাকে পছন্দ করেছে। তোমরা চাইলে এখানে এসে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব রাখবে তোমাদের কাছে। বড় ছেলের বউকে বললেন আয়েশা সালেহা। আয়েশা সালেহের কথা শুনে শিখ তার মাথা ঘুরে উঠল। ওরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। তখনই দিদিউন কথাটা তুললেন। আপনার ছেলেরা বাসায় আসুক আম্মা। মেয়ে তো শুধু আমার একার নয়, তাই আমি কিছুই বলতে পারবো না। তবে আসাদের ছেলেটা বেশ স্মার্ট আর ভদ্র। আমার কাছে ছেলেটাকে ভালোই লাগে। আপনার ছেলে আসলে বলে দেখেন সে কি বলে। এছাড়া তাহমিদের মতামত নিতে হবে। কিসের মতামত বড় মা? তাহমিদ মেডিকেল থেকে সবেমাত্র বাসায় ঢুকেছে। তখনই বড় মার শেষের কথা ওর কানে যেতেই জিজ্ঞাসা করলো। আম্মা শিকতার বিয়ের ব্যাপারে কথা বললেন। তোর আসাদ চাচা তার ছেলের জন্য শিকতাকে পছন্দ করেছে, কি বলিস তুই? আমি আর কি বলবো, শিখ তো বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। ভালো ছেলে পাওয়া গেলে দেরি করার কি দরকার? এবার শিখ তার মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই। ভাই এসব কি বলছে? শরীর কাঁপছে মেয়েটার। দাদু ভাই, তুমি আশাদের ছেলেকে চেনো তো? ছেলেটাকে আমার কিন্তু বেশ লাগে। আর তাছাড়া আশা তো খুব আশা করে আছে। খুব ভালো করেই চিনি। ওর সঙ্গে আমার সম্পর্কও ভালো। ছেলে হিসেবেও আয়মান যথেষ্ট ভালো। আর আমাদের বংশের ছেলেরা যে খারাপ হবে না, এটা কিন্তু জানা কথা। আজকে বাসায় সবাই আসুক, সবার সঙ্গে কথা বলবো। আমারও আশাদের ছেলেকে পছন্দ। শ্রীঙ্গা আমার আদরের নাতনি, ওকে তো আর যার তার হাতে তুলে দেওয়া যায় না। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, এর থেকে আর আনন্দের বিষয় কি হতে পারে? সিনিয়র রাশেদিনের সঙ্গে কথা বলে দেখো, সে কি বলে সেটা শুনে নিয়ে তারপর সিদ্ধান্ত নিও। শিখ তার কান্না পাচ্ছে, ঠোঁট কামড়ে প্রাণপণে কান্না লুকানোর চেষ্টা করলো। এই মুহূর্তে সবকিছু আনান ভাইয়াকে জানাতে হবে। সাবির, তুমি কি বলো? আম্মাও চাচ্ছেন আশাদের সঙ্গে আত্মীয়তা করতে। আমি সুপ্তি দুপ্তির সঙ্গে আমার কথা হয়েছে একটু আগেই, ওরাও অমত করেনি। কি করব বলতো? সাদিক আহমেদ রাশিদিন তার ভাইকে জিজ্ঞেস করলেন। তুমি কি চাও ভাইয়া? আমাদের চাওয়াতে কিছুই হবে না, তোমার সিদ্ধান্তই হবে সব কিছু। আমার বড় দুই মেয়ের বিয়ের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত যেমন গুরুত্ব ছিল, তেমনি ছোট মেয়েদের বিয়েদের ক্ষেত্রেই এটাই হবে। এবারও তোমাদের মতামতকে প্রাধান্য দিব আমি। তাছাড়া তোমার একটা বেয়াদব ছেলে আছে, তার মতামতও জানা দরকার। কোথায় সে? তাকে ডাকো। কাকে ডাকার কথা বলছো সিনিয়র? এই বাড়িতে বেয়াদব নামের কেউই থাকে না। এই বাড়ির সকলেই আমার মতো ভদ্র সভ্য। সিঁড়ি বেয়ে নামতে নামতে বড় চাচাকে খোঁচা মারল তাহমিদ। সাবির, এ নাকি ভদ্রসভ্য? আমরা সবাই নাকি ওর মতো নিজেকে ফেরেশতা মনে করে তোমার ছেলে, অথচ আস্ত একটা বেয়াদব সে। খাঁটি বেয়াদব যাকে বলে, কোনো ভেজাল নেই, একেবারে নির্লজ্জাল বেয়াদব। সাদিক আহমেদ রাশিদিন ফুঁসে উঠলেন। সিনিয়র, আমি নির্ভেজাল বেয়াদব মানেই বংশের জিন শরীরে বহন করছি। এভাবে নিজেকে উন্মোচিত না করলেই কি নয়? আমি জানি তোমার জিন আমার রন্ধ্রে রন্ধ্রে কিলবিল করছে। তাহমিদ বড় চাচার দিকে তাকিয়ে মারফতি হাসি দিল। শুনেছ সাবির, তোমার ছেলের কথা? আমি নাকি বেয়াদব, তাও আবার নির্ভেজাল। এটাকে আমার সামনে থেকে সরতে বলো। নিকুচি করেছি আমার জীবনের। প্রয়োজনে আমি আমার বংশের জীবন নিজের শরীর থেকে বের করে ফেলব। তবুও আমি নিজের সঙ্গে এই বেয়াদবের কোনো সম্পর্ক মানব না। বাবা, তোমার বিগ ব্রাদারকে শান্ত হতে বলো। বড় মা, ঠান্ডা পানি ঢালো ভদ্রলোকের মাথায়। বেচারা এই বয়সে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে চায়। সো স্যাড। তাহমিদ বড় চাচার পাশে বসে হাই তুলল। আফরোজা, এই নির্ভেজাল বেয়াদবকে আমার পাশে থেকে সরে বসতে বলো। একে আমার সহ্য হচ্ছে না। খেকিয়ে উঠলেন সাদিক আহমেদ রাশিদিন।
তাহমিদ, তুমি ভাইয়ার পাশ থেকে সরে বসো। আজকে আবারও বলছি, তুমি ভাইয়ার সঙ্গে এমন ব্যবহার করবে না। তুমি কিন্তু আর ছোট নেই যে সবসময় ভাইয়ার সঙ্গে বেয়াদবি করবে। সাবির আহমেদ রাশিদিন ছেলেকে সাবধান করে দিলেন। বাবা, কিসে যেন আলাপ করছিলে তোমরা? ভদ্র সভ্য সিনিয়র ভদ্রলোক আমাকে ডাকতে বলেছিল বোধহয়। যাক, বেয়াদব হলেও গুরুত্ব কমে যায়নি বলেই আমি খুশি। এবার বলো, কেন ডেকেছিলে আমাকে? ভাব নিয়ে কথাগুলো বলল তাহমিদ। তাহমিদের কথা শুনে সাদিক আহমেদ রাশিদিনের রাগ হলেও তিনি নিজের রাগকে সংবরণ করলেন। গম্ভীর গলায় বললেন, শিকদার বিয়ার ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। আসাদের ছেলেকে আমার পছন্দ, তুমি কি বলো? শুধু দিদুনের পছন্দ হলেই হবে না, তোমার বড় মার দুজনেরই পছন্দ হতে হবে। আমার শিখতের মতামত নেওয়াও জরুরি। বিয়েটা ওর হবে, ও সংসার করবে, তাই ওর পছন্দেরও গুরুত্ব দিতে হবে। তুমি কি বলো সিনিয়র? আইমানকে তোমার পছন্দ? খারাপ লাগে না আয়মানকে, খুব স্মার্ট একটা ছেলে সে, উচ্চ শিক্ষিত সে, আমরাও বংশের ছেলে, খারাপ লাগার কি আছে? কেন, আনান কি স্মার্ট নয়? ওর বংশ কি ভালো নয়? আনানও ঢাবিতে পড়ছে, ও কম কিসে? তাহমিদের প্রশ্নে ওর দিকে চার ভাই তাকালেন। তাহমিদের চাচিরাও। তাহমিদ কি বলতে চাচ্ছে সেটা তাদের বোধগম্য হচ্ছে না। তাহমিদ, এর মধ্যে আনানের কথা আসছে কেন বাপ? শিকদার বিয়ের কথা বলছি আমরা। আফরোজা নাজনীন অবাক হয়ে বললেন, আমিও শিখতের বিয়ের কথাই বলছি বড় মা। আনান কি পাত্র হিসেবে অযোগ্য? হ্যাঁ অথবা না, একটা উত্তর চাই আমি তোমাদের কাছে, সবার কাছেই জানতে চাই। তাহমিদ একে একে সবার দিকে তাকালো। আনানকে আমার খুব কাছের কেউ বলে মনে হয়। মাঝে মধ্যে আফসোস হয় আনানকে পেটে ধরতে পারিনি বলে। তুই যদি শিকদার জন্য আনানকে পছন্দ করে থাকিস, তবে আমার উত্তর হবে হ্যাঁ। আফরোজা নাজনীন হাসি মুখে বললেন, আমিও বলবো হ্যাঁ, আনান ছেলে হিসেবে পারফেক্ট। তাহমিনা আক্তার হাসছেন। আনান এই বাড়ির ছোট জামাই হলে মন্দ হতো না, খাঁটি সোনা ও। নাজমা আক্তারও গর্ব ভরে বললেন, আমিও বলছি আনানকেই চাই শিকদার পাশে। এবার বললেন শাহনাজ পারভিন। স্ত্রীদের কথা শুনে সাদিক আহমেদরা চার ভাই সত্যি অবাক হয়েছেন। তারা সবাই জানেন আদনানকে এই বাড়ির প্রত্যেকেই ভালোবাসে, কিন্তু তাই বলে শিকদার সঙ্গে আনানের বিয়ের ব্যাপারে এক বাক্যে সবাই রাজি হয়ে যাবে এটা তারা কেউ ভাবেনি। যেহেতু বাড়ির বউরা রাজি, সেহেতু তারা কেউ আমোদ করবেন না, কারণ আনান তাদের ভাগ্নে। তারা ভালোভাবেই জানেন আনানকে। চার ভাই ইশারায় তাদের সম্মতি জানালেন। আফরোজা, আম্মাকে নিয়ে আসো। আম্মার মতামত জানতে পারলেই আমরা নিয়াজের সঙ্গে কথা বলবো। উফ, কি যে আনন্দ লাগছে। আনান ভাইয়া আর স্নিগ্ধাপুর বিয়ে হবে। আমি স্নিগ্ধাপুর বড় যা হব, স্নিগ্ধাপু আমাকে ভাবি বলে রাখবে। কথাটা মনে হলেই বুকের ভেতর হাজারো পাখির কলকাকালি শুনতে পাচ্ছি। তোর ভালো লাগছে না ভাইয়া? দৃষ্টি আনন্দে লাফালাফি শুরু করেছে। নিহান দৃষ্টিকে লাফাতে দেখে হাসলো। এই মেয়েটা পারেও বটে। এত লাফালাফি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বাইক কিন্তু অনেক আগেই হসপিটাল থেকে বেরিয়ে গেছে। শপিং মলে গিয়ে যদি আমাদের না দেখে, তাহলে তার জন্য দায় কিন্তু আমি নিব না। আর 2 মিনিট হয়ে গেছে আমার। সুযোগ পেলেই ভয় দেখায়, বদলোক একটা। মুখ ঝাপটা দিল দৃষ্টি। হ্যাঁ, আমি বদলুক আর তুই সাধু নারী। বেশি কথা না বলে চল, আর 1 সেকেন্ডও দেরি করলে আমি তোকে রেখেই চলে যাব। নিহান রুম থেকে বেরিয়ে গেল। নিহানের হুমকিতে কাজ হলো। দৃষ্টি সাজুগুজু বাদ দিয়ে সুরসুর করে নিহানের পেছনে হাঁটতে শুরু করলো। সময়ের অনেক আগে এসেছিস তোরা, আরো 1 ঘন্টা পর আসলেও কিন্তু সমস্যা হতো না, আর একটু সাজুগুজু করতে পারতিস। তাহমিদ দৃষ্টির দিকে তাকিয়ে বলল, ভাই, আর কখনো এই মেয়েকে নিয়ে আমাকে কোথাও যেতে বলবে না। 1 ঘন্টা ধরে সাজুগুজু করেছে, তবুও নাকি তার সাজ হয়নি। আরও আধা ঘন্টা সময় নাকি ওকে দিতে হতো। পুরো রাস্তা আমার মাথা খেতে খেতে এসেছে। নিহান একটু রেগেই বলল। নিহানকে রাখতে দেখে দৃষ্টি ওর দিকে চোখ গরম করে তাকালো। চোখের ইশারায় বুঝিয়ে দিল, আজকে বাসায় চল, তোমার খবর আছে।
স্নিগ্ধাপু কোথায় ভাইয়া? আশেপাশে সিক্তাকে না দেখে জিজ্ঞেস করলো দৃষ্টি। মলে এসে ওর এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে বোধহয় কোথাও গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আনান ভাইয়া কি স্নিগ্ধাপুর সঙ্গেই আছে? শোন দৃষ্টি, প্রথমেই তোর জন্য কেনাকাটা করবি, তবে সেটা 1 ঘন্টার মধ্যেই। 1 ঘন্টার মধ্যে যা যা প্রয়োজন কিনে নিবি। তোর কেনাকাটা শেষ হলে শিখতের জন্য কেনাকাটা করব, বুঝেছিস? তাহমিদ সোজাসাপটা বলে দিল। কারো দুলাভাই যেন এমন রসকসীন না হয়। 1 ঘন্টার মধ্যে কি কেনা যায় তুমি বলো? আমার আপুর মতো বউ পেয়ে বেঁচে গেছো তুমি, নয়তো তুমি বুঝতে মেয়েদের সাজুগুজুর জিনিসপত্র কিনতে পুরো দিন লাগে। দৃষ্টিও কম যায় না, সেও প্রত্যুত্তর করলো তাহমিদের কথায়। হ্যাঁ, তোর মেকআপ আইটেম কিনতেই পুরো দিন লাগাই আর কি। আগামীকাল নতুন ফ্ল্যাটে ফার্নিচার যাবে, সেখানেই সবাইকে থাকতে হবে। তারপর সন্ধ্যায় বিয়ে। শপিং যা করার আজকেই করে নিবি, কালকে কোনো সময় পাচ্ছিস না শপিং এর জন্য। কালকে ফ্ল্যাট গোছাবি, বুঝেছিস? আপু আসবে না ভাইয়া? আনন্দ ভাইয়ের বিয়েতে আপু থাকবে না, এটা হয় বলো? আপুর জন্য কেনাকাটা করবো না আমরা? সে আমার বইয়ের জন্য যা যা লাগে আমি কিনবো, তুই নিজেরটা ভাব। কথা না বলে শপিং স্টার্ট করে দে। আমি নিজেরটা যেমন ভাববো আপুরটাও তেমন ভাববো। যেহেতু আজকে শপিং তোমার টাকায় করবো, সেহেতু তোমাকে রাস্তায় না নামিয়ে ছাড়বো না। চেষ্টা করে দেখ আমাকে রাস্তায় নামাতে পারিস কিনা। শিখ তো এসে গেছে, তোরা 3 জন কি কি কেনার কিনে ফেল। শিখ তোর কাছে ক্রেডিট কার্ড টাকা সবই আছে। প্রথমে তোদের দুজনের যা যা লাগে কিনবি, এরপর সুপ্তিপু দুতিপু আর ভাগ্নে ভাগ্নিদের জন্য কিনবি। আমি নিহানকে নিয়ে যাচ্ছি অন্যদিকে, আমরা শিহাবের জন্য কিনবো। সিক্তা আনান ওদের সামনে এসে দাঁড়াতেই দৃষ্টি চোখ মুখ কুঁচকে তাহমিদকে বলল। ভাইয়া, তোমার বোন কিন্তু আমাকে সালাম দেয়নি। সম্পর্কে আমি এর বড় যাকে সালাম না দিয়ে সে কিন্তু অন্যায় করেছে। সেই হিসেবে আমিও তোর ভাসুর হই, তোরও উচিত উঠতে বসতে আমাকে সালাম করা। কিন্তু তুই কয়বার আমাকে সালাম করিস? আমি কি আর সাধে বলি যে তুমি একটা খচ্চর? কার সঙ্গে কি মেলাও তুমি? তুমি আমার দুলাভাই, এটাই সব থেকে পরিচয়। এর বাইরে তোমার অন্য কোনো পরিচয় নেই আমার কাছে। আনান ভাইয়া, তোমার বউয়ের ভাইকে বলো আমাকে যেন এক্সট্রা খাতির যত্ন করে, নয়তো আমি বরের ভাবি, কিন্তু ছোটে গেলে তার বোনের লাইফ ফেল করে দেব। দৃষ্টির কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল সিক্তা। এই মেয়েটার কথা শুনলে এত হাসি পায় ওর। তবে সিক্তার হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ও দেখলো পৃথু হাসতে হাসতে আসছে ওদের দিকে। আপনা আপনি সিক্তার মুখ থেকে হাসি মুছে গেল। হ্যাঁ তামিম, হোয়াট আর সারপ্রাইজ! কতদিন পর তোমাকে দেখলাম বলো। সেই যে আমার বিয়ের আগে আমার সঙ্গে দেখা করেছিলে, তারপর তো আর তোমার দেখাই নেই। কেমন আছো ইয়ার? তুমি সেদিন আমার কত বড় উপকার করেছিলে সেটা আমি এখন বুঝতে পারি। এক নাগারে কথাগুলো বলল পৃথু। নিহান, আনান, দৃষ্টি, সিক্তা সকলেই শুনল পৃথুর কথা। ওরা কেউই বুঝলো না পৃথু কিসের উপকারের কথা বলছে। আমি বিন্দাস আছি, তোমার কি অবস্থা বলো? বিয়ে করেছো তো নাকি রায়ানকে? কোথায় আছো এখন? কি করেছি মানে, তোমার সঙ্গে কথা বলার পরেই দুজনে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিয়েছি। তারপর দুজন চলে গিয়েছিলাম মালদ্বীপ, সেখান থেকে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। এই কয়েকটা মাস শুধু এনজয় করেছি। থ্যাংক ইউ ইয়ার। তুমি না থাকলে আমি রায়ানকে পেতাম না। রায়ান আমাকে সত্যিই ভালোবাসে। আমি তো ভেবেছিলাম রায়ানও আমার মতো টাইম পাস করছে, কিন্তু না, আমি ভুল ছিলাম। পৃথুর কথা শুনে ওরা সবাই বুঝলো তাহমিদকে পৃথু খুব ভালোভাবেই চেনে এবং দুজনের মধ্যে কোনো বিষয়ে যোগ সংযোগও আছে। সকলের মনে প্রশ্নরা উকি ঝুঁকি মারছে। তাদের সকলের মনে কথা বুঝতে পেরে আনান প্রশ্ন করলো পৃথুকে। হ্যাঁ পৃথুপু, চিনেছ আমাকে? আমি আনান। যা কাণ্ড করেছিলে সেদিন, আমার আম্মুকে কবরে প্রায় পাঠিয়ে দিয়েছিলে। এবার বলো, ভাইকে মানে তোমার ইয়ারকে চিনলে কিভাবে? তোমার কথা শুনে মনে হচ্ছে দুজনের মধ্যে ভালোই চেনা জানা আছে। ভাই তোমার কি উপকার করেছিল বলো তো? আনান, তোমাকে দেখা মাত্রই চিনেছি, এমনকি তোমাদের সবাইকেই চিনেছি, শুধুমাত্র একজনকে ছাড়া। তাহমিদের সঙ্গে কথা শেষ করে তোমাদের সঙ্গে কথা বলতাম। আন্টি বোধহয় আমার উপর রাগ করেছেন,
সে আমাকে ভালোবাসতো, এটা জানতাম। কিন্তু আমি নিরুপায় ছিলাম। নিহালকে বিয়ে করতে চাইনি প্রথম দিকে, কিন্তু পরে নিজের মনকে স্থির করে নিয়েছিলাম। কষ্ট হলেও নিহানকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের 3 দিন আগে তাহমিদ আমাকে বলল, রায়ান আমাকে সত্যিই ভালোবাসে, রায়ানের সঙ্গে আমার থাকা উচিত, ব্লা ব্লা। তখন আমিও ভেবে দেখলাম রায়ান এস্টাবলিশড ছেলে, জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না, প্রতি মাসে চাইলেই বিদেশে ট্যুর দিতে পারবো, এক কথায় রাজরানী হয়ে থাকবো, লাইফ সেটেল হয়ে যাবে। সব কিছু ভেবেই রায়ানকে বিয়ে করে নিলাম। এখন দেখ, সত্যিই আমি সুখে আছি। পৃথুর কথা শুনি নিহান সহ সকলে অবাক হয়ে তাকালো তাহমিদের দিকে। সকলের চোখে প্রশ্ন। এদিকে তাহমিদ সরাসরি তাকালো নিহানের দিকে। ইশারায় দুজনের মধ্যে কথা হলো। যা বোঝার বুঝে নিল নিহান। কৃতজ্ঞতায় ওর ঠোঁটে হাসি ফুটল। ভাই ওর জন্য এত কিছু করেছে সেটা এতদিনও বুঝতে না পারার জন্য নিজেকে ধিক্কার দিল। ভাইয়া, এসব কি শুনছি? তুমি ইচ্ছে করে নিহান ভাইয়ার বিয়ে আটকেছিলে সেদিন? দৃষ্টি বোকার মতো জিজ্ঞেস করলো। দৃষ্টির দিকে এক নজর তাকিয়ে তাহমিদকে জিজ্ঞেস করলো পৃথু। এই মেয়েটা কে ইয়ার? ও দৃষ্টি, নিহানের ওয়াইফ। সেদিন তোমার পালিয়ে যাওয়ার খবর পেয়ে বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছিল। তখন বড়রা সিদ্ধান্ত নেয় দৃষ্টির সঙ্গেই নিহানের বিয়ে হবে। ওরা সম্পর্কে কাজিন। আনান অবাক হয়ে তাহমিদের দিকে তাকিয়ে আছে। ভাই কেমন অবলীলায় বলে দিল বড়রা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, অথচ ভাই নিজে দৃষ্টির কথা বলেছিল সেদিন। আনানের খটকা লাগছে, কিন্তু সেটা বুঝতে পারছে না। পৃথু চলে যেতেই নিহান ছাড়া সবাই চেপে ধরল তাহমিদকে। কেন সে পৃথুকেই রায়ানের কথা বলেছিল সেটা জানতে চায় ওরা। বাধ্য হয়ে তাহমিদকে মুখ খুলতেই হলো। গাধার দল, তোরা দেখলি না পৃথু কোন ধরনের মেয়ে? তোদের কি মনে হয় ও নিহানের সঙ্গে মানিয়ে নিতে পারতো, কিংবা ফুপুর কথা মেনে চলতো? আর তাছাড়া রায়ান ওর একমাত্র বয়ফ্রেন্ড ছিল না। আমি সব জেনে শুনে নিহানকে বিপদে ফেলতে পারতাম। তাহমিদের কথায় যুক্তি আছে, তাই কেউই কিছু বলল না, চুপচাপ শপিং করতে গেল। আগের দিন অনেক রাত পর্যন্ত শপিং করে পরদিন দৃষ্টি আর নিহান নতুন ফ্ল্যাটে গেল। নিহান আনান দুই ভাই এখন থেকে একসঙ্গেই থাকবে। নিহানের বাসায় তেমন একটা ফার্নিচার ছিল না, তাই নিয়াজ মাহমুদ নতুন ফ্ল্যাটের ফার্নিচার কেনার দায়িত্ব তাহমিদকে দিয়েছেন। তাহমিদ চিন্তা করছে এই সুযোগে সেও কয়েকটা ফার্নিচার নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দেবে। ও মা এবং বড় মাকে সে কথা বলেছে। বড় ভাই হিসেবে ও নিহান আনানকে গিফট দিতেই পারে। পরদিন বিকেল পর্যন্ত বাসা গুছিয়ে দৃষ্টি ক্লান্ত হয়ে শুয়ে রইল। তখনই বাসায় আসলো নিয়াজ ও রাখি। তাদের সঙ্গে দৃষ্টির ফুপা ফুপু এবং নিয়াজের চাচাতো ভাই বোনরাও আছে। সবাইকে একসঙ্গে দেখে দৃষ্টির মনটা খুশিতে নেচে উঠল। বাপ, আজকে শিকতার বিয়ে, অথচ কুহু নেই। তুই ওকে বাড়িতে নিয়ে আসছিস না কেন? এটা কি ঠিক করছিস তুই? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অথচ বাড়ির বউ বাড়িতে নেই। এইটা কি দৃষ্টিকটু নয়? মেয়েটার কি আনন্দ করার অধিকার নেই? আফরোজা নাজরিনের গলায় স্পষ্ট অসন্তোষ লক্ষ্য করালো তাহমিদ। তাহমিদ বড়মার দিকে তাকিয়ে মৃদু হাসল। সকাল থেকেই বড়মার মধ্যে চাপা অস্থিরতা দেখা দিয়েছে, আর সেটারই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছে এখন। তাহমিদ হেসে দুহাতে বড়মাকে জড়িয়ে ধরল। বড়মার কাঁধে থুতনি রেখে বলল, তোমাদের বাড়ির বউ সময় হলেই চলে আসবে বড় মা। সেও বাসায় আসার জন্য অস্থির হয়ে গেছে। তোমাদের ছাড়া সে নাকি আর থাকতে পারছে না। তো নিয়ে আয় ওকে, দেরি করছিস কেন? এই যে বিয়ে বাড়িতে এত কাজ, আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই সময় মেয়েটা থাকলে কত ভালো হতো বলতো। ও আমাদের হাতে হাতে কাজ করে দিতে পারতো। শিকতার পাশেও তো কাউকে থাকতে হবে নাকি? আর 2 ঘন্টা পরে বরযাত্রী আসবে, আর তুই এখনো বলছিস কুহু বাড়িতে আসার জন্য অস্থির হয়ে গেছে। চলে আসবে বড় মা, তুমি এত অস্থির কেন হচ্ছ? একটু শান্ত হয়ে বসো তো। কিভাবে শান্ত হব তুই বল? এতদিন আমি কুহুকে নিয়ে আসবার বিষয়ে কিছুই বলিনি, এমনকি ওকে কোথায় রেখে এসেছিস সেটাও জিজ্ঞেস করিনি, কারণ আমি জানি তুই কারণ ছাড়া কোনো কাজ করিস না। গতকাল অথবা আজও কিন্তু তোকে বলতাম না কুহুকে নিয়ে আয়, যদি না শিকতার বিয়ে হতো আজ। বড়মা যে রাগ করেছে এটা বুঝতে পারছে তাহমিদ। অবশ্য রাগ করারই কথা। বড়মার কাছে এই সংসারের মানুষগুলোই সব।
এদের প্রত্যেকেই বড় মা প্রাণ দিয়ে ভালোবাসে, তাই কাউকে রেখে নিজের মেয়ের বিয়ের দেওয়ার কথা চিন্তাই করতে পারছে না সে। বললাম তো কুহু চলে আসবে, সেটা শিক্তর বিয়ের আগেই। আজকের দিনেও শিকতার পাশে থাকবে না, এটা হতেই পারে না বড় মা। আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের অপেক্ষা